আসসালামু আলাইকুম। আজ ২১ জানুয়ারি ২০২৬ বুধবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। সেন্ট মার্টিনে মার্কিন সেনাঘাঁটি, আসলে কি ঘটছে? বাংলাদেশকে বর্জন করল কলকাতা, বাংলাদেশ খুশি করল দিল্লিকে। সরিয়ে নেওয়া হচ্ছে ঢাকাস্থ ভারতীয় কূটনীতিকদের পরিবার। এবার বিস্তারিত। সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে নানা তথ্য পাওয়া যায়। কেউ কেউ বলেন দ্বীপটি দখল হয়ে যাচ্ছে, আবার কারো কারো মতে সেখানে মার্কিন ঘাঁটি নির্মিত হচ্ছে। এ বিষয়ে সরেজমিনে ঘুরে প্রতিবেদন করেছেন ঢাকা পোস্টের সাংবাদিক মণি আচার্য। প্রতিবেদনটি সংক্ষেপিত আকারে তুলে ধরা হলো। সম্প্রতি সেন্ট মার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটন সীমিত করার সরকারি সিদ্ধান্ত অপপ্রচারে নতুন করে ঘি ঢেলেছে। ফলে গুজব ছড়িয়ে পড়েছে যে পর্যটন নিয়ন্ত্রণের পেছনে কোনো গভীর রহস্য বা গোপন উদ্দেশ্য লুকিয়ে আছে। এসব ভিত্তিহীন দাবি দ্রুত ভাইরাল হয়ে সাধারণ মানুষের মনে উদ্বেগ সৃষ্টি করছে। সাম্প্রতিক সময়ের এসব গুজব যাচাই করতে সরেজমিনে সেন্ট মার্টিন দ্বীপ পরিদর্শন করে দেখা গেছে সেখানে বিদেশি সেনা বা সামরিক ঘাঁটি নির্মাণের কোনো চিহ্ন নেই। বাংলাদেশ নৌবাহিনী ও অন্যান্য বাহিনীগুলো কেবল তাদের নিয়মিত রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছে। সেখানে কোনো অস্বাভাবিক সামরিক তৎপরতার অস্তিত্ব পাওয়া যায়নি। সরেজমিনে দেখা গেছে প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের জনজীবন একেবারেই স্বাভাবিক ও প্রাণচঞ্চল। দ্বীপ জুড়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিরামহীন কর্মব্যস্ততা চোখে পড়ে। ভোরের আলো ফোটার আগেই জেটি ঘাট এলাকায় শুরু হয় কর্মচাঞ্চল্য। বিশাল সব ফিশিং বোট নিয়ে জেলেরা দল বেঁধে গভীর সমুদ্রে পাড়ি জমাচ্ছেন। কারো হাতে জাল, কারো কাঁধে প্রয়োজনীয় সরঞ্জাম, সব মিলিয়ে এক কর্মমুখর দৃশ্য। দ্বীপের আরও অভ্যন্তরে প্রবেশ করলে দেখা যায় অন্যরকম এক চিত্র। কেউ ব্যস্ত কৃষিকাজে, কেউ বা রোদে শুটকি মাছ শুকাতে ব্যস্ত সময় পার করছেন। নারকেল বাগান, স্থানীয় ছোট দোকান ও খাবারের হোটেলগুলোতে মানুষের নিয়মিত আনাগোনা রয়েছে। স্থানীয় বাসিন্দারা কোনো ধরনের উদ্বেগ ছাড়াই নিজেদের জীবিকা নির্বাহে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। পর্যটন মৌসুম চলায় নতুন বছরের জানুয়ারি মাসে দ্বীপটি যেন উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে। প্রতিদিন গড়ে প্রায় ২,০০০ পর্যটক সেন্ট মার্টিনে আসছেন। সকালে টেকনাফ ও কক্সবাজার থেকে আসা জাহাজগুলো যখন জেটি ঘাটে নোঙর করে, তখন পর্যটকদের ভিড় আর উল্লাসে মুখর হয়ে ওঠে চারপাশ। স্বচ্ছ নীল জলরাশি আর প্রবাল দ্বীপের সৌন্দর্যে মুগ্ধ পর্যটকদের কেউ ব্যস্ত ছবি তোলায়, কেউ বা বিস্ময় ভরা চোখে চারপাশ দেখছেন। দিনভর ঘোরাঘুরি শেষে নিয়ম মেনে তারা আবার জাহাজে করে ফিরে যাচ্ছেন। সরেজমিনে জেটি ঘাট থেকে শুরু করে পুরো দ্বীপ জুড়ে নৌবাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায়। শুধু তাই নয়, সেন্ট মার্টিন দ্বীপ উপকূলীয় এলাকা এবং গভীর সমুদ্রে অবস্থান করছে নৌবাহিনীর একাধিক জাহাজ। জানতে চাইলে স্থানীয় বাসিন্দারা বলেন, সেন্ট মার্টিন দ্বীপে অস্বাভাবিক পরিস্থিতির কোনো চিহ্ন নেই, বরং নীল সমুদ্র, কর্মচঞ্চল মানুষ আর পর্যটকদের কোলাহলে দ্বীপটি তার চিরচেনা রূপেই সজীব ও উৎসবমুখর রয়েছে। সেন্ট মার্টিন দ্বীপ অন্য কোনো দেশকে সামরিক ঘাঁটির জন্য দিয়ে দেওয়া হচ্ছে, এমন একটি অপপ্রচার সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু আলোচকের ভিত্তিহীন যুক্তির মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এক শ্রেণীর আলোচক কুযুক্তি দিয়ে বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করলেও সরেজমিনে গিয়ে এর কোনো বাস্তব অস্তিত্ব পাওয়া যায়নি। সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে গুজব ও অপপ্রচার সবসময় ছিল, তবে বর্তমান সরকার দ্বীপে পর্যটক সীমিত করার সিদ্ধান্ত নেওয়ার পর এই গুজব আরও তীব্র হয়েছে। অপপ্রচারকারীরা দাবি করছেন যে সামরিক উদ্দেশ্যে পর্যটন সীমিত করা হয়েছে, কিন্তু বাস্তব সত্য হলো পর্যটন নিয়ন্ত্রণের মূল কারণ হচ্ছে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা। সেন্ট মার্টিন মাত্র ৮ বর্গ কিলোমিটার আয়তনের বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। এই দ্বীপের প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত স্পর্শকাতর। বছরের পর বছর অতিরিক্ত পর্যটকের চাপ, প্লাস্টিক দূষণ, প্রবাল সংগ্রহ এবং রাতের বেলা আলো ও শব্দ দূষণের ফলে দ্বীপের জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। বিশেষ করে সামুদ্রিক কচ্ছপ, শামুক ও লাল কাঁকড়ার মতো প্রাণীদের জীবনচক্রে পর্যটকদের এই বাড়তি চাপের নেতিবাচক প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। নৌবাহিনী সূত্রে জানা গেছে, দ্বীপের নিরাপত্তা নিশ্চিত করা এবং সমুদ্রের যে কোনো উদ্ভূত পরিস্থিতির দ্রুত জবাব দিতে বছর জুড়ে এই মোতায়েন কার্যক্রম অব্যাহত রাখা হয়। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন আন্তর্জাতিক সামুদ্রিক সীমার কাছাকাছি এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক নৌপথের সন্নিকটে অবস্থিত হওয়ায় এটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভৌগোলিক ও কৌশলগত গুরুত্ব বিবেচনায় নৌবাহিনী সেখানে সার্বক্ষণিক পূর্ণ প্রস্তুতি বজায় রাখে। সাধারণত আশপাশের জলসীমায় একাধিক জাহাজ ও নৌযান মোতায়েন থাকে। নৌবাহিনীর সদস্যরা রাডার নজরদারির মাধ্যমে প্রতিবেশী দেশ, বিশেষ করে সীমান্তবর্তী এলাকা থেকে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ
ও হুমকি প্রতিরোধে অত্যন্ত সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী সেন্ট মার্টিন সংলগ্ন 12 নটিক্যাল মাইল আঞ্চলিক সমুদ্র, 24 নটিক্যাল মাইল সংলগ্ন এলাকা এবং 200 নটিক্যাল মাইল পর্যন্ত বাংলাদেশের একান্ত অর্থনৈতিক অঞ্চল বিস্তৃত। এই বিশাল সমুদ্র সীমার নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর সদস্যরা দিনরাত দ্বীপের বিভিন্ন অংশে পায়ে হেঁটে টহল দেন। পাশাপাশি ভাড়া করা স্থানীয় কাঠের বোটের মাধ্যমেও অগভীর সমুদ্রে নিয়মিত টহল পরিচালনা করা হয়। আন্তর্জাতিক কলকাতা বইমেলায় এবছরও বাংলাদেশের প্রকাশকরা যোগ দিতে পারবেন না। এ নিয়ে দ্বিতীয়বার কলকাতা বইমেলায় বাংলাদেশের প্যাভিলিয়ন থাকবে না। এর আগে প্রতি বছরই বাংলাদেশের অনেক প্রকাশক কলকাতা বইমেলায় আসতেন এবং সেখানে প্রচুর ভিড়ও যেমন হতো, তেমনি বাংলাদেশি লেখকদের বই বিক্রিও হতো অনেক। তবে 2024-এর জুলাই আগস্টের বিক্ষোভ এবং অন্তর্বর্তীকালীন সরকার আসার পর গত বছর বাংলাদেশের প্রতিনিধিত্ব ছিল না, এবছরও তারা থাকছেন না। কলকাতা বইমেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চ্যাটার্জি মঙ্গলবার বিবিসি বাংলাকে বলেন, বাংলাদেশের তরফে এবার মেলায় যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করা হয়েছিল, কিন্তু আমরাই তাদের যোগ দিতে দিচ্ছি না। কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের সূত্রগুলো নিশ্চিত করেছে যে এবারের বইমেলায় যোগ দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করা হয়েছিল। ভারত বাংলাদেশের এখন যা সম্পর্ক, তাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সবুজ সংকেত ছাড়া বাংলাদেশকে মেলায় যোগদান করার ছাড়পত্র দিতে পারছে না গিল্ড। সেই সবুজ সংকেত আসেনি, তাই বাংলাদেশ মেলায় থাকছে না। তবে যদি এখানকার কোনো স্টলে বাংলাদেশের বই কেউ রাখেন তাতে আমাদের আপত্তি নেই, বিবিসিকে বলছিলেন ত্রিদিব চ্যাটার্জি। নিয়মিত মেলায় যোগ দিতে আরেকটি যে দেশ, সেই মার্কিন যুক্তরাষ্ট্র এবারের বই মেলায় থাকবে না, কারণ তাদের বাজেট অ্যালোকেশন হয়নি বলেও জানিয়েছেন ত্রিদিব। তবে এবারের বইমেলায় এই প্রথমবারের মতো ইউক্রেন যোগ দেবে এবং 15 বছর পরে চীনের প্যাভিলিয়ন থাকবে মেলায়। আর্জেন্টিনা এবারের বইমেলায় থিম দেশ। মোট 21টি দেশ এবং 1000-এর ওপর স্থানীয় ও ভারতের অন্যান্য রাজ্যের প্রকাশকরা স্টল দেবেন। আগামী 22 জানুয়ারি থেকে শুরু হতে চলেছে 49তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। এটি বিশ্বের বৃহত্তম অবাণিজ্যিক বইমেলা, অর্থাৎ যেখানে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো নয়, সাধারণ মানুষ বই কিনতে পারেন। আবার জনসমাগমের দিক থেকেও এই বইমেলা বিশ্বে 1 নম্বরে রয়েছে। সল্ট লেকের স্থায়ী বইমেলা প্রাঙ্গণে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মেলার উদ্বোধন করবেন। বেসরকারিভাবে ভারত থেকে নতুন করে আরও 2 লাখ টন সিদ্ধ চাল আমদানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। ঢাকার এই সিদ্ধান্তে খুশি হয়েছেন ভারতীয় মিল মালিক এবং রপ্তানিকারকরা। তারা বলছেন, নতুন করে চাল আমদানির অনুমতির মাধ্যমে পূর্ব ও দক্ষিণ ভারতে রপ্তানির নতুন সুযোগ তৈরি হয়েছে। বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, মিল মালিকরা জানিয়েছেন, বাংলাদেশ সরকার 232টি বেসরকারি প্রতিষ্ঠানকে 2026 সালের 10 মার্চ পর্যন্ত আমদানির অনুমতি দিয়েছে। দেশের বাজারে দাম স্থিতিশীল রাখতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। মিল মালিকরা আরও জানিয়েছেন, 2025 সালের আগস্টে বাংলাদেশ চাল আমদানির কথা জানায়। নতুন 2 লাখ টন চাল সেটির একটি সংযোজন। বন্যায় ফসলের ক্ষয়ক্ষতি হওয়ায় মজুদ আবারও আগের জায়গায় আনতে বাংলাদেশ 2025-26 অর্থ বছরের জন্য 9 লাখ টন চাল আমদানি করার উদ্যোগ নিয়েছে। ভারতীয় চাল রপ্তানি ফেডারেশনের সভাপতি প্রেম গার্গ বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, ঐতিহ্যগতভাবে বাংলাদেশ ভারতের চালের নিয়মিত ক্রেতা। বাংলাদেশ সব সময়কার আমদানিকারক। বাংলাদেশের চাল রপ্তানির প্রাথমিক সুবিধাভোগী হল অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা। তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে কাছে হওয়ায় এবং প্রতিযোগিতামূলক বাজারে দাম কম হওয়ায় বিষয়টি ভারতীয় ব্যবসায়ীর জন্য সহায়ক। জয় বাবা বাকেশ্বর চাল মিলের পরিচালক রাহুল খৈতান জানিয়েছেন, অভ্যন্তরীণ বাজারে চাপের কারণে বাংলাদেশ বেসরকারিভাবে চাল আমদানির অনুমতি দিয়েছে। তিনি বলেন, বাংলাদেশ সরকার নতুন করে আরও 2 লাখ টন চাল আমদানির যে ঘোষণা দিয়েছে তা বেসরকারি আমদানিকারকদের মাধ্যমে আগে ঘোষণা করা 5 লাখ টন চালের অতিরিক্ত। বাংলাদেশে চালের দাম, বিশেষ করে সেদ্ধ চালের দাম অনেক বেড়ে গেছে। আমার মনে হয় সে কারণেই ওখানকার সরকার চাল আমদানির অনুমতি দিয়েছে। এর ফলে ভারতীয় চালকল মালিকদের জন্য বাংলাদেশে বাড়তি চাল রপ্তানি করার একটা ভালো সুযোগ তৈরি হবে। বাংলাদেশ যে 9 লাখ টন চাল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে, সেগুলোর মধ্যে 5 লাখ টন বেসরকারি এবং বাকি 4 লাখ টন সরকারিভাবে আনা হবে। দেশটির ব্যবসায়ীরা জানিয়েছেন, ভারত এখনও বাংলাদেশের সবচেয়ে বড় এবং সাশ্রয়ী চাল রপ্তানিকারক দেশ হিসেবে স্থান ধরে রেখেছে। তারা বলেছেন, সাম্প্রতিক বাণিজ্যে দেখা গেছে, যেখানে ভারতের সাদা চাল প্রতি টনের দাম পড়ছে $351 থেকে $360, সেখানে পাকিস্তানের চালের দাম পড়ছে $395।
নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে কে কাকে আসন ছেড়ে দিচ্ছেন সেই হিসাব নিকাশও স্পষ্ট হচ্ছে। মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বেশ কয়েকজন প্রার্থী অন্য দলের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। আবার কেউ কেউ প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সম্মান দেখিয়ে। ঢাকা 17 আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে তার প্রতি সম্মান দেখিয়ে মঙ্গলবার নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন ওই আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন। প্রার্থিতা প্রত্যাহার করার কারণ হিসেবে সাংবাদিকদের তিনি বলেন, আমি জাতীয়তাবাদী আদর্শ ধারণ করি। দীর্ঘদিন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে রাজনীতি করেছি, এমনকি কারাবরণও করেছি। তাই চেয়ারম্যানের সম্মানে ও তার সমর্থনে আমি প্রার্থিতা প্রত্যাহার করেছি। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের প্রতি সম্মান জানিয়ে 2টি আসনে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা আগেই দিয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান যুগান্তরকে জানিয়েছেন, মামুনুল হকের সম্মানে ঢাকা 13 আসন থেকে দলীয় প্রার্থী মোহাম্মদ মুরাদ হোসেন এবং বাগেরহাট 1 আসন থেকে মুজিবুর রহমান শামীম মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এদিকে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের সম্মানে বরিশাল 5 আসনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন জামায়াত প্রার্থী মুয়াজ্জম হোসাইন হেলাল। এর আগে ভোলা 1 আসনে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে সম্মান দেখিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীর। নিরাপত্তাজনিত উদ্বেগের প্রেক্ষিতে ঢাকাস্থ ভারতীয় কূটনীতিকদের জন্য বাংলাদেশকে নন ফ্যামিলি পোস্টিং হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। তবে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটে অবস্থিত ভারতের 5টি কূটনৈতিক মিশন পূর্ণ শক্তিতেই কার্যক্রম চালিয়ে যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন। হিন্দুস্তান টাইমসের এক খবরে বলা হয়েছে, মঙ্গলবার বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা জানান, চরমপন্থী ও উগ্রপন্থী গোষ্ঠীর সম্ভাব্য হুমকির কারণে কূটনীতিক ও তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কূটনীতিকদের নির্ভরশীল সদস্যদের ভারতে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একটি সূত্র থেকে জানা যায়, হাই কমিশন ও 4টি সহকারী হাই কমিশনে কর্মরত কর্মকর্তাদের পরিবারকে আপাতত দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কূটনীতিকদের পরিবার কবে আবার বাংলাদেশে ফিরতে পারবেন সে বিষয়ে এখনও কোনো স্পষ্ট সিদ্ধান্ত হয়নি। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশে নিযুক্ত কূটনীতিকদের সংখ্যা সম্পর্কেও বিস্তারিত জানানো হয়নি। নন ফ্যামিলি পোস্টিং ভারতীয় কূটনীতিকদের জন্য অন্যতম কঠোর নিরাপত্তা ব্যবস্থা হিসেবে বিবেচিত। বর্তমানে পাকিস্তানেও ভারতীয় কূটনীতিকদের জন্য নো চিলড্রেন পোস্টিং কার্যকর রয়েছে, যেখানে স্ত্রীদের থাকার অনুমতি থাকলেও সন্তানদের নেই। ভারতীয় পক্ষ বারবার বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার অভিযোগ তুলেছে, যদিও ঢাকা এই অভিযোগ অস্বীকার করেছে। একই সঙ্গে উগ্রপন্থী সংগঠনগুলোর কার্যকলাপের দিকে চোখ বন্ধ করে থাকার অভিযোগও করেছে নয়াদিল্লি। 2024 সালের আগস্টে অন্তর্বর্তী সরকার আসার পর থেকেই ভারত বাংলাদেশ সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিক্ষোভের জেরে নয়াদিল্লি ও ঢাকায় উভয় দেশের কূটনৈতিক মিশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গত মাসে চট্টগ্রামে ভারতীয় মিশনের বাইরে বিক্ষোভের ঘটনাও ঘটে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনের মালিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, অনেক সময় আমরা এটা বলে থাকি যে অমুক আমাকে এটা করে দিল না, অমুক এই সুযোগ দিল না, অমুক এটা আমাকে বলেনি, অমুক এটা আমাকে সতর্ক করেনি। এইসব কথা আসলে বলা উচিত নয়। আপনি একজন ব্যক্তি হিসেবে নিজেই নিজের গল্প তৈরি করুন। এই গল্পগুলো এক করলে একটা নির্দিষ্ট সময় পর দেখবেন একটা বড় সফলতার গল্প তৈরি হয়েছে। এই জীবনে যারা বড় হয়েছেন তারা নিজের পথ নিজেই রচনা করেছেন। সেই পথে চলতে গিয়ে প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন, কিন্তু সেগুলো উতরে গিয়ে যখন সফলতায় নোঙর করেছেন তখন ঠিকই সেই অভিযাত্রা গল্পে পরিণত হয়েছে। সুতরাং আসুন আজ থেকে নিজের সমৃদ্ধ সোনাঝরা চমৎকার একটা জীবন গল্প তৈরি করি। এই গল্প শুধু নিজেকে সমৃদ্ধ করবে না, অন্যদেরকেও অনুপ্রেরণা দেবে। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। গ্রিনল্যান্ড দখলের হুমকি ও ইউরোপের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে এবার ভারত মহাসাগরের বিতর্কিত চাগোস দ্বীপপুঞ্জে নজর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সরকারের চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসের কাছে হস্তান্তরের পরিকল্পনাকে তিনি চরম বোকামি আখ্যা দিয়ে বলেছেন, এটি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি। মঙ্গলবার 20 জানুয়ারি নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, নেটো মিত্র যুক্তরাজ্য কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই দিয়েগো গার্সিয়া দ্বীপ মরিশাসের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে। গ্রিনল্যান্ড দখলের পক্ষে যে যুক্তি তুলে ধরেছিলেন, একই যুক্তি চাগোস দ্বীপপুঞ্জের ক্ষেত্রেও ব্যবহার করেছেন ট্রাম্প।
তার দাবি, ব্রিটেনের এই সিদ্ধান্ত দুর্বলতার বহিঃপ্রকাশ, যার সুযোগ নিতে পারে চীন ও রাশিয়ার মতো শক্তিধর রাষ্ট্র। চাগোস দ্বীপপুঞ্জ নিয়ে বিতর্কের সূত্রপাত 1968 সালে মরিশাসের স্বাধীনতার সময় থেকেই। ইতিহাসবিদদের মতে স্বাধীনতার শর্ত হিসেবে মরিশাসকে চাগোস দ্বীপপুঞ্জ ছাড়তে বাধ্য করা হয়। পরবর্তীতে যুক্তরাজ্য গোপনে দিয়াগো গার্সিয়াকে যুক্তরাষ্ট্রের কাছে ইজারা দেয় এবং সেখানে সামরিক ঘাঁটি স্থাপনের জন্য হাজার হাজার স্থানীয় বাসিন্দাকে উচ্ছেদ করা হয়। ব্রেক্সিট পরবর্তী বাস্তবতা ও আফ্রিকান দেশগুলোর ঐক্যবদ্ধ অবস্থানের ফলে সাম্প্রতিক বছরগুলোতে চাগোস দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাজ্যের ওপর আন্তর্জাতিক চাপ বাড়তে থাকে। এরই ধারাবাহিকতায় গত বছরের মে মাসে যুক্তরাজ্য ও মরিশাসের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী যুক্তরাজ্য চাগোস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব মরিশাসের কাছে হস্তান্তর করবে। তবে সবচেয়ে বড় দ্বীপ দিয়েগো গার্সিয়ায় অবস্থিত যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ আগামী 99 বছর যুক্তরাজ্যের হাতেই থাকবে। প্রয়োজনে এই মেয়াদ আরও 40 বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। বিনিময়ে মরিশাসকে বছরে 10 কোটি 10 লাখ পাউন্ড ভাড়া দেবে যুক্তরাজ্য। যদিও এই চুক্তি ঘোষণার সময় ট্রাম্প প্রশাসন একে ইতিবাচক ও যুগান্তকারী বলে স্বাগত জানিয়েছিল। এমনকি ওভাল অফিসে এক বৈঠকে ট্রাম্প নিজেও 99 বছরের লিজ চুক্তির প্রতি সমর্থন জানিয়ে ব্রিটেনের সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেন। তবে কয়েক মাসের ব্যবধানে হঠাৎ করেই নিজের অবস্থান বদলে ব্রিটিশ সরকারের কড়া সমালোচনা করছেন ট্রাম্প। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই মন্তব্য শুধু ব্রিটিশ সরকারের জন্য অস্বস্তিকর নয়, বরং কূটনৈতিকভাবে অপমানজনকও। কারণ এর মাত্র একদিন আগেই ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ট্রাম্পের সঙ্গে সম্পর্ককে দৃঢ় ও ইতিবাচক বলে উল্লেখ করেছিলেন। এই পরিস্থিতিতে ট্রাম্পের মন্তব্যের বিষয়ে যুক্তরাজ্য ও মরিশাস সরকারের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় আন্তর্জাতিক মহল। শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।